हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা দ্য লিসনার্স কমপ্লিট করেছি। আজকের ভিডিওয়ে আবার আমরা একটা নতুন কবিতা নিয়ে চলে এসেছি, স্ট্রেঞ্জ মিটিং বাই উইলফ্রেড আওয়েন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে বিশেষ করে এই কবিতাটা পড়ানোর জন্য, কারণ অনেকের কাছে এই কবিতাটা বেশ ধোঁয়াটে বলে মনে হচ্ছে। কিছু কিছু জায়গা বোঝা যাচ্ছে না এর অর্থ, কিছু কিছু লাইনের অর্থ ক্লিয়ার হচ্ছে না, একেবারেই কবিতাটা খুবই সমস্যা হচ্ছিল অনেকের পড়তে। তো আজকে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করব এই কবিতাটা থেকে। যেভাবে আমরা অন্যান্য কবিতাগুলো পড়ে এসেছি সেভাবেই এই কবিতাটাও পড়ব। আজকে প্রথমে আমরা পার্ট 1 দিচ্ছি। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা দেব। যা যা তথ্য এখান থেকে জানা দরকার, যেগুলো আমি এখানে লিখেছি, এগুলো তোমরা নোট করবে বা স্ক্রিনশট নিতে পারো। তারপরে আমি কবিতাটার ব্যাকগ্রাউন্ড বলবো। ব্যাকগ্রাউন্ড বলার পর কবিতাটার লেখার যে সেটিংটা সেটা আলোচনা করব। তারপরে আমরা স্টার্টও করে দেবো কবিতাটা পড়তে। তো ফ্রেন্ডস, চলো দেরি না করে শুরু করা যাক। 1914 সালটা, 1914 28 জুন সময়টা খুবই বিখ্যাত একটা ঘটনা ঘটেছিল ইতিহাসের। বিখ্যাত বলার থেকে কুখ্যাত বলাই ভালো। 1914 28 জুন অস্ট্রিয়ার রাজা, অস্ট্রিয়ার যে যুবরাজ ছিলেন সেই সময়, ফার্দিনান্দ, তিনি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন বসনিয়া দেশের যে রাজধানী সেরাজেভো, সেই জায়গাটার নাম। তো বসনিয়ার সেরাজেভোতে গিয়ে তিনি খুন হয়ে যান। এই ঘটনার ঠিক 1 মাস পর, এটা 28 জুন ঘটল, আর 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে দেয়। সার্বিয়া দেশটা হচ্ছে বসনিয়ার ঠিক সাউথেই রয়েছে সার্বিয়া। তো সার্বিয়া যখন আক্রমণ করে অস্ট্রিয়া, তখন গোটা ইউরোপ দুটো শক্তিতে ভাগ হয়ে যায়। কেউ অংশগ্রহণ করে জার্মানির দিকে। জার্মানি লিড করছিল যে গ্রুপটাকে, সেটাকে বলা হয় অক্ষশক্তি। আর সার্বিয়া যে গ্রুপটাকে লিড করছিল সেটাকে বলে মিত্রপক্ষ। তো কিছু দেশ যোগদান করে অক্ষশক্তিতে, জার্মানিকে হেল্প করে, আর কিছু সার্বিয়ার দিকে ঝুঁকে যায় মিত্রপক্ষে। তো আমরা দেখতে পাবো যে জার্মানির সাথে এসেছিল বুলগারিয়া, জার্মানির সাথে এসেছিল অস্ট্রিয়া। বুলগারিয়া, অস্ট্রিয়া এরা সব ছিল কোন দিকে? জার্মানির দিকে। তুরস্ক ছিল জার্মানির দিকে, রোমানিয়া ছিল জার্মানির দিকে, মানে অক্ষশক্তিতে। আর এদিকে সার্বিয়াকে হেল্প করছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, সাথে সাথে শেষে যোগ দিয়েছিল আমেরিকা। তো ফ্রেন্ডস, শুরু হয়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। তো একটা ভয়ঙ্কর অধ্যায় আমাদের ইতিহাসের, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4 বছর ধরে চলেছিল যুদ্ধটা। যখন জার্মানি 1918 11 নভেম্বর আত্মসমর্পণ করে দেয় মিত্রশক্তির কাছে, সেখানেই গিয়ে এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রেক্ষাপটটা বুঝতে পেরেছ? একদিকে রয়েছে অক্ষশক্তির জার্মানি, আর একদিকে রয়েছে মিত্রপক্ষের ইংল্যান্ড। এরকম একটা পরিস্থিতি। সালটা হচ্ছে 1915, তার মানে অলরেডি 1 বছর পেরিয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের। এই সময় উইলফ্রেড আওয়েন, আমাদের যে কবি, ইনি ইংল্যান্ডের যে আর্মি, ইংলিশ আর্মি, সেখানে যোগ দিচ্ছেন। এবং ইংলিশ আর্মির ম্যানচেস্টার যে রেজিমেন্ট ছিল, সেই ম্যানচেস্টার রেজিমেন্টের লেফটেন্যান্ট হচ্ছেন এই উইলফ্রেড আওয়েন। 1915তে যুদ্ধে যোগ দেওয়ার সময় থেকেই কিন্তু ইনি কবিতা লেখা স্টার্ট করে দিয়েছিলেন। কিন্তু সেই সময়ে যেহেতু উনি তখনও এই যুদ্ধের যে ভয়াবহতা, সেটাকে তখনও উনি একদম প্রত্যক্ষভাবে দর্শন করেননি, সেই কারণে ওনার পেন থেকে এই রক্ত ঝরানো যে ওয়ার পোয়েম তখনও বেরিয়ে আসেনি, যদিও উনি কবিতা লিখছেন সেই সময়। ঘটনাটা হচ্ছে 1917 জানুয়ারি। এই সময় উনি খুব ভয়ঙ্কর রূপে আহত হন। উনি টেরিবল একটা ইনজুরিতে ভোগেন। ওনার হেড ব্লো হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন উনি, এবং কনকাসানে চলে গিয়েছিলেন। সেই কনকাসানের ফলে ওনাকে এডিনবার্গ হসপিটালে ভর্তি করা হয়। তো এই এডিনবার্গ হসপিটালেই ওনার সাথে সাক্ষাৎ হয়। সেখানে আরেকজন বিখ্যাত ওয়ার পোয়েট সিগফ্রেড স্যাসন, তোমরা পড়ে থাকবে হয়তো দ্য হিরো, এই যে কবিতাটা, এটা সিগফ্রেড স্যাসনের লেখা, আর ফিউটিলিটি হচ্ছে আওয়েনের। তো সিগফ্রেড স্যাসন সেখানে এনাকে উৎসাহিত করেন এই যে ওয়ার
যুদ্ধের যে ভয়াবহতা সে তাকে নিয়ে কবিতা লেখার জন্য। এবং উনি যখন ফিরে যান হসপিটাল থেকে আবার যুদ্ধক্ষেত্রে, খুব বেশি দিন না সময়টা, 1918-র 4 নভেম্বর উনি স্যাম্ব্রে ক্যানেলে যুদ্ধরত অবস্থায় মারা গিয়েছিলেন। মাত্র 25 বছর বয়স তখন উইলফ্রেড আওয়েনের। তো এই যে কবিতাটা, যার ম্যানাস্ক্রিপ্ট পাওয়া গেছে, কিন্তু সেখানে ইনি কোনো ডেট দেননি যে কোন সময়ে ঠিক এক্স্যাক্টলি এই কবিতাটা লেখা হয়েছে। সেই কারণে যারা ক্রিটিক রয়েছেন তারা এটাকে বলেন যে মেবি কবিতাটা লেট স্প্রিংয়ে লেখা হয়েছে অথবা আর্লি সামারে এটা লেখা হয়েছে। তো সেই কারণে আমরা সময়কালটা ধরেছি মে মাসের শেষে অথবা জুনের শুরুতে। এই হচ্ছে টাইমিংটা, হয় জুনের শুরুতে অথবা মে শেষে 1918। সালটা দেখেই বোঝা যাচ্ছে মে বা জুন, আর উনি মারা যাচ্ছে নভেম্বরে, 5-6 মাসের মধ্যেই উনি মারা যান তারপরে। তাহলে এই যে কবিতাটা, এর প্রেক্ষাপটটা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের আওয়েনের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল যুদ্ধ সম্পর্কে, এমনকি উনি ট্রেঞ্চ ফাইটও করেছেন। সেই দিক থেকে দেখতে গেলে ওনার যে সমসাময়িক যারা ছিলেন বা তার আগে যারা লিখছিলেন কবিতা যুদ্ধকে নিয়ে, যেমন একজন ছিলেন বিখ্যাত রবার্ট ব্রুক। এই রবার্ট ব্রুক কিন্তু যুদ্ধকে রোম্যান্টিসাইজ করছিলেন, যুদ্ধের যে রোম্যান্টিক সাইড সেটাকে নিয়ে কবিতা লিখেছিলেন, যার তীব্র বিরোধিতা এসেছিল এনার এই স্ট্রেঞ্জ মিটিং কবিতাটার মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই কবিতাটার আমরা তো পড়ব অবশ্যই, তার আগে এই কবিতা থেকে যা যা জানতে হবে সেই ডেটাগুলো আমি একবার এখানে লিখেছি, তোমরা অবশ্যই নোট করবে। তো প্রথমে দেখো কি লেখা আছে, রিটেন। কবে লেখা হয়েছে কবিতাটা? মে অথবা জুন 1918। পাবলিশড কবে হয়েছে? দেখো প্রথমে এটা 1919 এটা পাবলিশ হচ্ছে, অলরেডি তিনি মারা গেছেন। যেটা পাবলিশ করেছিলেন এডিথ সিটওয়েল নামে একজন, যেটার নাম হচ্ছে হুইলস অ্যান অ্যান্থোলজি অফ ভার্স। 1919-এ এই যে একটা কবিতার সংগ্রহ পাবলিশ করেন এডিথ সিটওয়েল, সেখানে কিন্তু এই স্ট্রেঞ্জ মিটিং কবিতাটা ছিল ইনক্লুডেড। কিন্তু এই যে অ্যান্থোলজিটা, এটা শুধুমাত্র আওয়েনের নয়। সেই কারণে ওনার যে বন্ধু সিগফ্রিড স্যাসুন, তিনি কি করেছিলেন, এনার মৃত্যুর পর ওনার 23টা কবিতাকে একত্রিত 1920 খ্রিস্টাব্দে উনি পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন নামে একটা কাব্যগ্রন্থে পাবলিশ করেন, যেখানে শুধুমাত্র উইলফ্রেড আওয়েনের 23টা কবিতাই ছিল, যার মধ্যে স্ট্রেঞ্জ মিটিং একটা। তো যদি এটার পাবলিকেশন জানতে চাই তাহলে আমরা এই নামটাই দেব, পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন 1820। নেক্সট হচ্ছে কটা লাইন রয়েছে কবিতাটায়। টোটাল 44টা লাইন রয়েছে, 3টে ইররেগুলার স্টানজাতে ভাগ করা আছে। কেন ইররেগুলার স্টানজা বলা হচ্ছে? কারণ সমান সংখ্যক লাইন নেই এখানে। প্রথমে আছে 1 থেকে 10 পর্যন্ত একটা স্টানজা, তারপরে আছে 11 থেকে 39 পর্যন্ত একটা স্টানজা, তারপরে 40 থেকে 44 পর্যন্ত আরেকটা স্টানজা। সেই জন্য এটা ইররেগুলার স্টানজা, 3টে ভাগ করা আছে, 44টা টোটাল লাইন রয়েছে। রাইম যেটা ব্যবহার করা হয়েছে, একটা পিকিউলিয়ার রাইম এখানে ব্যবহার করেছে, সেটা হচ্ছে প্যারা রাইম বা আই রাইম। এই যে প্যারা রাইম, এই নামটা দিয়েছিলেন এডমান্ড ব্লাসন, ইনি নাম দিয়েছিলেন প্যারা রাইম। কাপলেট ইউজ করেছেন উনি রাইমের জন্য, কিন্তু কাপলেটগুলো যেমন আমরা রাইম দেখেছি আগের যে কবিতাটা আমরা পড়ছিলাম লিসনার, সেখানে আমরা দেখেছিলাম যে ABCB এইভাবে এগোচ্ছিল এবং খুব সুন্দরভাবে আমরা মিল পেয়েছিলাম সেখানে। রাইমগুলো খুব রেগুলার রাইম ছিল। যেমন ধরো আমরা যদি দেখি লিসনার খুলে, তো আমি তোমাদের এই প্যারারাইম জিনিসটা কি এটা বোঝাচ্ছি, সেটার জন্য আমি তোমাদের লিসনারটা একবার দেখাচ্ছি। তো ABCBতে চলছিল এটা, দেখো প্রথমেই দেখো ডোর 2 নম্বর লাইনের লাস্টে, তারপর ছিল ফ্লোর। তাহলে কত সুন্দরভাবে রেগুলার এটা মিলে গেল, ডোর ফ্লোর, কোনো সমস্যা নেই। কিন্তু এর যে রাইমটা সেটা তো মিলছে সাউন্ডটা, কিন্তু এক্স্যাক্টলি সেম নয়, কিছুটা আলাদা। একবার তোমার পড়ে মনে হবে মিলল না মনে হচ্ছে, কিন্তু তারপরে তুমি যদি ভালো করে দেখো দেখবে না, একদম লাস্ট যে ব্যঞ্জন ধ্বনিটা সেটা মিলছে। এটা কি বলা হয়? প্যারা রাইম। যদি আমরা দেখি এখানে প্রথমে দেখো, তো ফ্রেন্ডস প্রথম লাইনেই দেখো আছে ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড, তাহলে লাস্টের ওয়ার্ডটা কি আছে? এসকেপড। আর 2 নম্বরে কি আছে? স্কুপড।
এসকেপড, স্কুপড। তাহলে এই যে কাপলেটটা ইউজ করলো এসকেপড আর স্কুপড, রাইম তো হয়েছে, একেবারে বলা যাবে না যে হয়নি, কারণ ড যে ব্যঞ্জন ধ্বনিটা সেটা শেষকালে দুটোরই আছে, কিন্তু এক্স্যাক্টলি সেম নয়। পড়ার সময় একটু খটোমটো লাগলো, যে স্মুথনেসটা এলো আমাদের লিসনারের যে আমরা রাইমটা পেয়েছিলাম এবিসিবি, সেখানে যেমন ডোরের সঙ্গে ফ্লোর একদম স্মুথলি মিলে গেল, এখানে এই স্মুথনেসটা নেই, একটা হার্সনেস তৈরি করা হচ্ছে। এটা ইচ্ছা করে করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। এই কবিতাটাতে একটা হার্সনেস তৈরি করার জন্যই এই প্যারা রাইমটা কিন্তু ব্যবহার করেছেন। এটা একটা স্কিলফুল হ্যান্ডের পরিচয়, এখানে এটা ব্যবহার করা। প্যারা রাইম এই টার্মটা তোমরা মনে রাখবে এখান থেকে। নেক্সট হচ্ছে মিটার, আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করা হয়েছে, এক্ষুনি দেখাবো আমি তোমাদের। ফিগার্স অফ স্পিচ, এখানে অক্সিমোরন, মেটাফোর, অ্যালিটারেশন, সার্কাজম, কায়াসমস যা যা আছে পড়ার সময় আরও আমি বলবো যেগুলো আসবে। তার আগে চলো একবার আমরা মিটারটা এখানে দেখে নিই। তো ফ্রেন্ডস, আমরা মিটারটাও এখানে নির্ণয় করে দেখাচ্ছি। কেন আমি প্রত্যেক কবিতা পড়ার সময় প্রথম লাইনটাকে তোমাদের করে দেখাচ্ছি মিটারটা বলার সাথে সাথে, এতে প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে আর একবার করে রিভাইজ হচ্ছে তোমাদের, যেটা অলরেডি আমি তোমাদের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি প্রোজোডির উপরে। ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটেল আই এসকেপড। তো প্রোজোডি নির্ণয় করার সময় প্রথম কাজ হচ্ছে আমাদের সিলেবেলে ভাঙা, যেটাকে সিলেবিফিকেশন বলে আমি ভিডিও বানিয়েছি। যারা প্রথম আসছে অবশ্যই একবার ভিজিট করবে, প্রোজোডি সিরিজটা কমপ্লিট দেখবে তোমরা, সেখানে 5টা ভিডিও আছে, সেটা দেখে নিও। তো ফ্রেন্ডস, যদি আমরা সিলেবেলে ভাঙি তাহলে আমরা কি পাবো? ইট একটা সিলেবেল, সিমড একটা সিলেবেল, দ্যাট একটা সিলেবেল, আউট একটা সিলেবেল, অফ একটাই সিলেবেল, ব্যাটেল দুটো সিলেবেল, আই একটা সিলেবেল, এসকেপড দুটো সিলেবেল। তাহলে টোটাল কটা সিলেবেল পেলাম আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিলেবেল পেয়েছি। যেই 10টা আসবে তোমার মাথায় পেন্টামিটার চলে আসবে, কিন্তু যেহেতু তুমি করে আসছো প্র্যাকটিস অনেক দিন থেকে, তুমি 10টা দেখি ধরে ফেলবে এটা পেন্টামিটারই দাঁড়াবে। কিন্তু ঠিক আছে, তবুও আর একবার আমরা দেখি এখানে। তো সেকেন্ড স্টেপ কি আমাদের? স্ট্রেস। সেকেন্ড স্টেপ হচ্ছে কোন কোন সিলেবেল স্ট্রেস হবে। তো এই জায়গাটায় যেটা সেকেন্ড স্টেপ, এইখানেই আমরা সবাই আটকে যাই। যারা ইন্ডিয়ান ইংলিশের স্টুডেন্ট তারা আটকে যায় এই স্ট্রেস নির্ণয়ের ক্ষেত্রে। তো এর জন্য কিছু আমি তোমাদের ট্রিক্স বলে দিয়েছি, সেগুলো একটু অ্যাপ্লাই করবে, আর একটু পড়ার সময় তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে কোন জায়গায় জোরটা পড়ছে। এটা পড়তে পড়তেই বোঝা যায় কিন্তু। ইট সিমড, তুমি কোনটাতে জোর দেবে বলো? ইট সিমড এরকম বলবে নাকি ইট সিমড? যখনই আমরা এটা স্পন্টেনিয়াসলি পড়বো না, সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার হয়ে যাবে যেটা সিমেতেই জোরটা পড়ছে। আর দ্বিতীয় কথা, আমি তোমাদের বলেওছিলাম যে যদি একটা সিলেবেল থাকে ভার্বে, তাহলে সেটা অবশ্যই স্ট্রেস হয়ে যাবে। তাহলে সিমডে তো স্ট্রেস পড়ছেই, এটা ক্লিয়ার এখানে। সেকেন্ড, আমি তোমাদের বলেছিলাম যদি কোনো নাউন হয় এবং যদি সেখানে দুটো সিলেবেল থাকে তাহলে ফার্স্ট সিলেবেলে স্ট্রেস পড়ে। তাহলে আমরা দেখবো এমন কোনো নাউন আছে কি যার দুটো সিলেবেল? দেখো, ব্যাটেল দুটো সিলেবেল একটা নাউন, তাহলে চোখ বুঝে তুমি প্রথম সিলেবেলে স্ট্রেস দিয়ে দাও। সেকেন্ড হচ্ছে আমি বলেছিলাম যদি কোনো ভার্ব থাকে দুটো সিলেবেলের, তাহলে মেজরিটি অফ দ্য কেসে সেকেন্ড সিলেবেলটা স্ট্রেস পড়ে। তাহলে এখানে আছে এসকেপড, এটা একটা ভার্ব যার দুটো সিলেবেল আছে, সেকেন্ড সিলেবেলে স্ট্রেস পড়বে। এবার লক্ষ্য করো, যেই তুমি স্ট্রেস দিলে এখানে ইট সিমড, সেকেন্ডটাতে তুমি স্ট্রেস দিলে, তার মানে আগেরটা নিশ্চয়ই আনট্রেসড হবে, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে। ইট সিমড, ভালো করে লক্ষ্য করো, তাহলে যেই আমরা দেখলাম যে একটা ভার্বের দুটো সিলেবেল হলে দ্বিতীয়টাতে স্ট্রেস পড়ে, তার মানে প্রথমটা আনট্রেসড। একটা নাউনের দুটো সিলেবেল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাতে স্ট্রেস পড়ে, তাহলে দ্বিতীয়টা আনট্রেসড। খেয়াল করো এবার দেখো। আর আমি একটা তোমাদের বলেছিলাম যে আই যদি কোনো কবিতাতে থাকে, তোমরা দেখবে সেখানে বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা স্ট্রেসড হয়। তাহলে এখানেও একটা আই দেখতে পেয়েছি, এটা স্ট্রেস। খেয়াল করো, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আর কিছু দেখার দরকার নেই, আমরা পেয়ে গেছি। দেখো স্ট্রেস আনট্রেস চলেছে, তার মানে আনট্রেস স্ট্রেস, তার মানে নিশ্চয়ই এটা আনট্রেস, এটা ট্রেস, এটা আনট্রেস, এটা ট্রেস। তাহলে এবার স্ট্রেস দেখো 1 2 3 4 5, আর টোটাল হচ্ছে 10টা। তাহলে 10/5, দুটো করে এক একটা ফুট হবে। তাহলে আমরা ফুট পেয়ে গেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ব্যাস, এবারে তুমি দেখো আনট্রেস স্ট্রেসের ফুট, আনট্রেস স্ট্রেসের ফুট মানে রিদম কি? আয়াম্বিক। তাহলে আয়াম্বিক রিদমে চলছে এটা, আর টোটাল ফুট আছে 5টা, তার মানে পেন্টা। তাহলে আমরা মিটার পেয়ে গেলাম, এর মিটার হলো আয়াম্বিক পেন্টা মিটার।
তো এইভাবে আমরা নির্ণয় করি। আমি তোমাদের এটা দেখিয়েও দিলাম কেন এটা আয়াম্বিক পেন্টামিটার। কিন্তু এই কবিতাতে কিছু কিছু লাইনে কিন্তু স্লাইট ভ্যারিয়েশন রয়েছে, সব জায়গায় এত সুন্দরভাবে স্মুথলি মিলবে না কবিতাতে, কিছু কিছু ভ্যারিয়েশন থাকে। বেশিরভাগ আমরা বলতে পারি যে 99.99 কবিতাতেই ভ্যারিয়েশন থাকে, ভ্যারিয়েশন থাকবেই, একদম স্মুথলি মিলে যায় না। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে আমাদের মিলে গেল প্রথম লাইনটা। তো ফ্রেন্ডস, এবার আমরা স্টার্ট করব কবিতাটা পড়তে। তো ফ্রেন্ডস, অনেকেই আমাকে বলেছো যে দাদা এই কবিতাটা কিন্তু বেশ কঠিন লাগছে পড়তে, এর বোঝা যাচ্ছে না, বিষয়টা ঠিক ক্লিয়ার হচ্ছে না, থিমটা তো কিছুটা আমরা ধরতে পারছি, কিন্তু যেই লাইনগুলো পড়তে শুরু করছি একটা ধোঁয়াশার মতন একটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক মানে কখনো বুঝতে পারছি না অর্থটা। তো দেখো, এই কবিতাটা কিন্তু একদমই কঠিন কবিতা না। এই কবিতাটার থিমটা যদি বুঝে যাও তোমরা ক্লিয়ারলি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে কবিতাটার অর্থ তৈরি করা। কবিতাটার অর্থ নিহিত আছে মাত্র 4টে লাইনের মধ্যে। এই 4টে লাইন যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, কবিতাটা খুব সহজ হয়ে যাবে। এই কবিতাতে প্রথমে 1 থেকে 14 পর্যন্ত যে লাইন রয়েছে, 1 থেকে 14 পর্যন্ত লাইন পুরোটা কে বলছে এই কথাটা? দুজনের মধ্যে কথোপকথন এখানে। তো প্রথম হচ্ছে আমাদের যে কবি আমরা ধরতে পারি বা পোয়েট পার্সোনা, যে সে 1 থেকে 14 পর্যন্ত বলছে। তারপরে যে 15 থেকে স্টার্টিং হচ্ছে একদম কমপ্লিট শেষ অবধি 44 পর্যন্ত, যে ডেড সোলজার, যার সাথে হেলে কথা হচ্ছে নরকের ভিতরে, সে পুরোটা বলে যাচ্ছে। কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে যেখান থেকে এই যে হেলের যে ডেড সোলজার, সে যখন শুরু করছে তার কথা, আমাদের বুঝতে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি সে। এটার জন্য আমাদের জানতে হবে এর ব্যাকগ্রাউন্ডটা। তো বললাম 4খানা মাত্র লাইনে এই কবিতাটার মূল বিষয় লুকিয়ে রয়েছে। এই 4টে লাইনের অর্থ যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কবিতাটাও খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে লাইন নাম্বার 17 and 18। তো প্রথম হচ্ছে লাইন 17 আর লাইন 18, এই দুটো যদি ক্লিয়ার করতে পারো তাহলে খুবই উপকারে আসবে। এরপরে আসবে লাইন নাম্বার 25, আর লাস্ট হচ্ছে লাইন নাম্বার 40। তো এই 4টে যে লাইন আমি এখানে বলেছি, 17, 18, 25 আর 40, এই 4টে লাইনের মধ্যেই কবিতাটার মূল বিষয় সব কিছু লুকিয়ে রয়েছে। তো আমরা আগে এই 4টে লাইন দেখে নিই, তারপরে আমি তোমাদের পুরো বিষয়টা বোঝাচ্ছি যে কি ঘটছে ঘটনাটা, এবং লাইন বাই লাইন অ্যানালিসিসও করব আমি, কোনো চিন্তা নেই তোমাদের। চলো শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসি লাইন নাম্বার 17 আর 18। 17-এর যেটা দ্বিতীয় অংশ সেটা লক্ষ্য করো। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। মূল বিষয় কবিতার এইটুকু যদি না বোঝো, কিচ্ছু বোঝা যাবে না কবিতাটা, পুরোটাই ধোঁয়াশা হয়ে আছে, কারণ এই দুটো লাইন বোঝা যায়নি কি অর্থ এই দুটো লাইনের। কে কথাটা বলছে? কথাটা বলছে যে ডেড সোলজার। আচ্ছা, সেটিং না বললে আবার আরও মুশকিল হয়ে যাবে বোঝা যাক কেসটা কি হচ্ছে। তো দেখো, আমি তোমাদের সেটিংটা বলি কবিতাটা। ব্যাকগ্রাউন্ড জেনে গেছো যে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাকগ্রাউন্ডে সেই বিশ্বযুদ্ধে যুক্ত একজন ইংরেজ সৈনিক যে জার্মান সেনার সাথে লড়ছে, সেরকম একজন সৈনিক, সে এই কবিতাটা লিখছে বা সে এই ঘটনাটা ব্যাখ্যা করছে, আমাদের কাছে বলছে যেটা ঘটছে। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এবার সেটিংটা কি? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেটিং হচ্ছে কবিতার আমাদের যে পোয়েট পার্সোনা, যে স্পিকার, সে কি করছে? সে বলছে সে যুদ্ধ রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে সে ইনভলভ রয়েছে। যুদ্ধ করতে করতে মেবি তারা ট্রেঞ্চে থাকে, ট্রেঞ্চ বানানো হয় যুদ্ধক্ষেত্রে, সেই সময় বানানো হতো। সেই ট্রেঞ্চে কখনো কখনো তারা ক্লান্ত হয়ে গেলে বা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুক্ষণের জন্য তারা বিশ্রাম নিতেন। মেবি কোনো ট্রেঞ্চে ইনি বিশ্রাম নিচ্ছিলেন, বিশ্রাম নিতে নিতে হয়তো তার নিদ্রা এসে গেছে ক্লান্তির জন্য, যুদ্ধের ক্লান্তিতে কিছুক্ষণের জন্য সে হয় ঘুমিয়ে গেছে অথবা একটা ট্রান্স লাইক একটা স্টেটে চলে গেছে, কনসাস নেই সে। এইরকম অবস্থায় সে একটা ভিশন দেখছে, মেবি ইটস এ ড্রিম, এটা একটা স্বপ্ন অথবা একটা ভিশন হতে পারে তার কাছে। তো যাই হোক, সত্য নয়, এটা রিয়ালিটি নয়, এটা ক্লিয়ারই প্রথম লাইন থেকে ইট সিমড, এরকম মনে হলো আমার। এ বলছে, কে বলছে? পোয়েট পার্সোনা, যে যুদ্ধক্ষেত্রে রয়েছে, যে যুদ্ধ করছে ইংরেজদের হয়ে, ইংরেজ সেনার। তো এ তখন বলছে এরকম মনে হলো যে একটা ড্রিম লাইক স্টেটে চলে গেছে। তার মানে কি মনে হচ্ছে, কি দেখছে নিজেকে? সে দেখছে যে আমি একটা বিশাল গভীর মাটির নিচে একটা টানেলের মধ্যে প্রবেশ করে গেছি। সেই টানেলের মধ্যে সে যখন চলে গেছে, সেখানে একটা কনফাইন্ড একটা চেম্বারের মধ্যে সে গেছে।
সেখানে গিয়ে সে দেখছে যে প্রচুর পরিমাণে বডি রয়েছে সেখানে, ঘুমন্ত সৈনিকদের শরীর সেখানে রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো সব ডেড বডি, কিন্তু এগুলো ডেড বডি হলেও এরা গ্রোনিং, এখানে একটা গোঙানির আওয়াজ আসছে সেখান থেকে। তার মানে সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমি কোথায় এসে গেছি, আমি হেলে এসে পৌঁছেছি, আমি নরকে চলে এসেছি। খেয়াল করো তোমরা, আমরা পড়েছিলাম লিসনারে, সেখানেও থিমটা না আমরা দেখছিলাম যে ওই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলেছিল। যে মৃত্যু আমি তোমাদের বলেছিলাম সে দরজা, সেই দরজায় আঘাত করছিল, সে ওই জগতে যেতে চাইছে মৃত্যুর পরের যে জগৎটা রয়েছে স্পিরিট ওয়ার্ল্ডে, কিন্তু সেখানে সে পৌঁছাতে পারছে না। আবার স্পিরিট ওয়ার্ল্ডে যারা রয়েছে তারাও অ্যান্সার দিতে পারছে না কি, কারণ এই আর্থলি ওয়ার্ল্ডে রয়েছে জীবনের যে জগৎ সেখানে রয়েছে। ঠিক এখানে আমরা দেখছি এই যে আমাদের স্পিকার রয়েছে সে কিন্তু প্রবেশ করে গেছে নরকে। সেখানে গিয়ে তার সাক্ষাৎ হচ্ছে একজনের সাথে, একটা স্পিরিট বিং যে অলরেডি মারা গেছে, এই খুন করেছে তাকে আগের রাত্রে, এর হাতেই সে খুন হয়ে গেছে, এর হাতেই সে মারা গেছে। এই যে সোলজারটা একজন জার্মান সোলজার যাকে এ মেরে ফেলেছে আমাদের পোয়েট স্পিকার, তার সাথে গিয়ে সে মুখোমুখি হচ্ছে। সেখানে মুখোমুখি হওয়ার পর আমাদের যে পোয়েট স্পিকার তাকে চিনে ফেলেছে কে, ওই জার্মান সোলজার যে এর হাতেই আমি মারা গিয়েছিলাম। সে তখন প্রথমে আমাদের যে পোয়েট স্পিকার সে তাকে বলছে যে দুঃখ কিসের এখানে, এখানে যন্ত্রণার তো কিছু নেই, যন্ত্রণা তো উপরে, যেখানে যুদ্ধ চলছে এখনো, আমরা তো হেলে রয়েছে এই মুহূর্তে, তাহলে এই হেলে দুঃখ কিসের, এখানে গোঙানি কেন আসছে, এখানে তো যন্ত্রণার কিছু নেই। এই প্রশ্নের উত্তর দিচ্ছে এরপরে যত কিছু রয়েছে এই 14 নম্বর লাইন থেকে স্টার্ট হচ্ছে অ্যান্সার, 15 নম্বর লাইন থেকে সম্পূর্ণ একদম 44 পর্যন্ত এর অ্যান্সারটা দিচ্ছে এই ব্যক্তি, ওই মৃত সৈনিকটি যে বর্তমানে নরকে রয়েছে। সেই মৃত সৈনিকটি তাকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, এখানে যন্ত্রণার কিছু নেই, যন্ত্রণা ওখানেই রয়েছে, কিন্তু এইবার অ্যান্সার শুরু হচ্ছে। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদের বোঝাই যে এই যে 17 আর 18 নম্বর লাইন, তোমরা সেটিং বুঝে গেছো কি? 17 নম্বর আর 18 নম্বর লাইনে এই যে ডেড সোলজার, যেও আমাদের এই যে পোয়েট পার্সোনা, এর মতোই সেও ইয়াং, খুব ইয়াং এজে সে মারা গেছে এর হাতে। সে কি বলছে এইখানে চলে এসো, নাম্বার 17। I went hunting wild after the wildest beauty in the world. আমিও কিন্তু সেই ওয়াইল্ডেস্ট বিউটি যেটা জগতে রয়েছে সেটা কি খুঁজে বেড়াচ্ছিলাম এতকাল ধরে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কি এই ওয়াইল্ডেস্ট বিউটি যার কথা সে বলছে, যেটাকে সে খুঁজে বেড়াচ্ছিল? এই ওয়াইল্ডেস্ট বিউটি যখনই টার্মটা আমরা প্রথম পড়ছি, শুরুতেই আমাদের মনে হবে এটা কোনো সুন্দরী মেয়ের কথা বলছে নাকি, কারণ এরা ইয়াং প্রত্যেকেই। তাহলে এই ইয়াং সোলজার যখন বিউটির কথা বলছে, আবার ওয়াইল্ডেস্ট বিউটি, তার মানে নিশ্চয়ই কোনো সুন্দরী রমণীর কথা বলছে যার পিছনে ছুটছিল। এরকম কোনো সৌন্দর্যের পিছনেই ছুটছে না, এটা সেই বিউটি না, কারণ এর পরেই সে ক্লিয়ার করে দিয়েছে এই বিউটিটা সেই বিউটি নয়। তাহলে এই যে ওয়াইল্ডেস্ট বিউটির কথা এরা বলছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য আলটিমেট আইডিয়াল, একটা আদর্শ। কার আদর্শ? যে আদর্শটাকে একটা ইয়াং টাচ করতে চায়, ছুঁতে চায় একজন ব্যক্তি তার জীবনের, সেই আদর্শটা এদের কাছে, এই সৈনিক যারা যুদ্ধক্ষেত্রে এসেছে যুদ্ধ করার জন্য, তাদের কাছে সেই আইডিয়ালটা কি? নাথিং বাট ইউনিভার্সাল পিস, বৈশ্বিক শান্তি, গোটা বিশ্বের শান্তি প্রত্যেক মানুষের মধ্যে আসুক, বিরাজ করুক, জগৎ খুব সুন্দর হোক, হ্যাপিনেস আসুক। তাহলে ইউনিভার্সাল হ্যাপিনেস আর ইউনিভার্সাল পিস এই সমগ্র জগতে ক্রিয়েট হবে, এইটাই হচ্ছে ওয়াইল্ডেস্ট বিউটি, চরম সৌন্দর্য জগতের, এই পিস ছাড়া কিছু নয়। তো এই যে আমাদের সৈনিক যে মারা গেছে অলরেডি, এর কি ছিল? এ যখন জীবিত ছিল এ কিসের পিছনে ছুটছিল? কেন এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল? কেন সেনাতে সে যোগ দিয়েছিল? কারণ সে ভেবেছিল যে এই যুদ্ধের মাধ্যমেই হয়তো গোটা বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই যুদ্ধই হচ্ছে তার মাধ্যম শান্তি প্রতিষ্ঠা করার, কারণ সে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তখনও অবগত ছিল না, সেই জন্য এর পিছনে সে ছুটে যাচ্ছিল।
সে ধ্বংস করতে আসেনি, আসলে সে শান্তি স্থাপন করতেই চেয়েছিল, কিন্তু সে ভেবেছিল এই শান্তিটা আসবে যুদ্ধের মাধ্যমে। এই যে তার ভুলটা ছিল, এত বড় ভুল, সেটা ভেঙেছিল যখন সে যুদ্ধের ভয়াবহতার সম্মুখীন হয়েছিল। এখন এ দুঃখ প্রকাশ করছে যে এখন তো আর কিছু করার নেই, মারা গেছি আমি। তাহলে যেটা আমি চেয়েছিলাম, যে বিউটির পিছনে আমি ছুটেছিলাম, যার মাধ্যমে আমি সেটাকে পেতে চেয়েছিলাম, সেই পথটাই ভুল ছিল। আর এই সত্য যখন আমি জানতে পারলাম, তখন আমি কি চেয়েছিলাম, যে এটা আমি জগৎকে গিয়ে জানাবো। আরও যারা আমার কান্ট্রিমেন রয়েছে, যারা যুদ্ধ করছে, তারাও কিন্তু তোমার মতনই, যাকে বলছে এও কিন্তু এর মতনই ইয়াং, বলছে তুমিও নিশ্চয়ই এই ভেবেই এসেছো সেই আইডিয়ালটাকে পাওয়ার জন্য, সেই সত্যটাকে ছোঁয়ার জন্য। সেই সত্যটা কি? সেই সত্যটা হচ্ছে বিশ্বশান্তি, যেটা তুমিও চাইছো যে ক্রিয়েট হবে এই যুদ্ধের মাধ্যমে। কিন্তু আমি সেই সত্যটাকে জানতে পেরেছিলাম যে এটা সম্ভব নয়। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, এ শুধু ভয়াবহতার ধ্বংস আর রক্তক্ষয়ী সংগ্রামই নিয়ে আসে, যেটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় না, সভ্যতাকে পিছিয়ে দেয়, এমনকি সেই বর্বরতার যুগে নিয়ে চলে যায়। একটা দেশকে কখনো উন্নতির পথে নিয়ে যায় না যুদ্ধ। তো এই যে সত্যটাই উপলব্ধি করেছিল, এ সমাজকে জানাতে চাইছিল সেটা, যে যুদ্ধ নয়, শান্তি চায়। কিন্তু এটা সে জানাতে পারল না, সময় সে পেল না জানানোর জন্য, তার আগেই সে খুন হয়ে গেল এর হাতে। এই যে দুঃখটা তার, এই যে আনফুলফিল্ড তার ডিজায়ার রয়ে গেল, এইটা কি সে বলেছে আনডান ইয়ার্স। তার আনডান ইয়ার্স, যেটা সে যদি বেঁচে থাকতো সেই সময়, হয়তো এই সত্যটাকে সে জানাতে পারতো সমগ্র সমাজকে। তাহলে এই সমাজ, আমাদের এই যে পৃথিবী, এই ভয়াবহ যুদ্ধের হাত থেকে হয়তো বেঁচে যেতে পারত, যেটা সে করতে পারেনি। সে শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না, সে হ্যাপিনেস দিতে পারলো না জগৎকে, যেটা তার আইডিয়াল ছিল, যে গোলটাকে সে অ্যাচিভ করতে চাইছিল, সেটা সে করতে পারলো না। এই দুঃখটা সে প্রকাশ করে গেছে এরপরে গোটা একদম 15 থেকে 44 লাইন পর্যন্ত। তো প্রথম এই যে দুটো লাইন 17-18 যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আর কিচ্ছু তোমার কাছে, প্রত্যেকটা একদম মাখনের মতন সহজ হয়ে যাবে, প্রত্যেকটা লাইন। তাহলে এইখানে ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ইউনিভার্সাল পিস তোমাকে বুঝে নিতে হবে এখানে। আর যে সে উপলব্ধি কি করলো, কি তার উপলব্ধি, সেটা 25 নম্বর লাইনে আছে। যে উপলব্ধিটা, দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি ওয়ার ডিস্টিল্ড। যদি আমরা এই যুদ্ধকে একটা ফল ভেবে নিই, একটা বড় মাপের একটা ফল, সেই ফলকে আমরা পিষছি, সেটাকে চারিদিক থেকে, সেখান থেকে সেটাকে পেশাই করার পর সেখান থেকে যে রসটা নিগড়ে বেরোচ্ছে, যে ডিস্টিল করছি আমরা সেটাকে, মানে কোনো কিছু বিষয়ের যে এসেন্সটা, কোনো কিছু একমাত্র করুণ রস ছাড়া সে আর অন্য কোনো রস দিতে পারে না। যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না, এটাই বলতে চাইছি। তাহলে ওয়ার একমাত্র বিষাদ রসেরই সৃষ্টি করে, করুণ রসেরই সৃষ্টি করে, এই রক্তক্ষয়ী সংগ্রামই নিয়ে আসে, এ শান্তি নিয়ে আসে না। তাহলে যুদ্ধ যে একমাত্র পিটি নিয়ে আসছে, সেই বিষয়টাই জোর দিয়েছে এখানে। এই সত্যটাই সে জানতে পেরেছিল, যেটা 25 নম্বর লাইনে বলা আছে। আর সে কি বুঝেছিল, যেটা সে বলেছে এখানে একদম 40 নম্বর লাইনে, যখন সে নিজের পরিচয় দিচ্ছে, আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। সৈনিকরা যুদ্ধ করতে যাচ্ছে, তাদের মধ্যে ন্যাশনালিজম রয়েছে, দেশপ্রেম টকবক করে ফুটছে তাদের মধ্যে, দেশের জন্য আমাদের লড়তে হবে। কার সাথে লড়ছি? আর একটা দেশের, যে আমার মতনই আরেকজন ইয়াং, সে যুদ্ধে এসেছে, সেও সেই একই, তার মধ্যে যে আইডিয়াল দেশপ্রেম, জাতীয়তাবোধ, সেটা নিয়ে সেও লড়তে এসছে আমার সাথে। সে আমাকে শত্রু ভাবছে তার, আমি তাকে শত্রু ভাবছি আমার। কিন্তু সত্যিই কি আমরা শত্রু একে অপরের? কিসের শত্রু আমরা? কিসের শত্রুতা আমাদের মধ্যে? কেন আমরা একে অপরের রক্ত পান করার জন্য পাগল হয়ে গেছি? এই লাইনে কিন্তু খুব বড় একটা সার্কাজম ব্যবহার করা হয়েছে। কবি, তার যে কবি যে সত্তা, সেটা জাতীয়তাবোধের গণ্ডি ভেঙে বিশ্ববোধের গণ্ডিতে চলে গেছে। এখানে বিশ্ব তার কাছে এক হয়ে গেছে, সে জাতীয় কবি থেকে এবার বিশ্বকবি হতে চলেছে। মানে সমগ্র বিশ্ব তার কাছে এক, ইউনিভার্সালিজম এসে গেছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, দাদা তাহলে দেশপ্রেম, জাতীয়তাবোধ, এগুলো কি ভুল? এগুলো থাকা উচিত নয়? না, দেশকে ভালো না বাসলে তুমি বিশ্বকে ভালোবাসবি করে, অবশ্যই থাকা উচিত। কিন্তু এখানে যেটা বলতে চাইছে, যে এই দেশপ্রেমের জন্য আমরা একে অপরের রক্তপিপাসু কেন হয়ে যাচ্ছি, এটা তো হওয়া উচিত না, তাই না? তো অনেকে এবার এখানে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছে যে এই যে ডেড সোলজার যে কথা বলছে এর সাথে, আমাদের পোয়েট পার্সোনার সাথে, এ কে আসলে? এ আর কেউ নয়, এ যে স্বয়ং কবি নিজে,
যে বলছিল আমি টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, টানেলের ভিতর দিয়ে গিয়ে, টানেলের ভিতরে মানে ও নিজের মধ্যেই প্রবেশ করে গেছে, নিজের মধ্যে প্রবেশ করে ওর ভিতরের যে পোয়েট পার্সোনাটা রয়েছে সেই পোয়েট পার্সোনার সামনে দাঁড়িয়ে গেছে রূপ নিয়ে, তার সাথে সে কথা বলছে। যুদ্ধক্ষেত্রে আমি একজন সৈনিক, কে? উইলফ্রেড আওয়েন যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক রূপে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার ভিতরে একটা কবি সত্তা বিরাজ করছে। সেই কবি সত্তা স্বয়ং এই উইলফ্রেড আওয়েনের সামনে দাঁড়িয়ে তাকে অ্যান্সার দিচ্ছে, তাকে বোঝাচ্ছে যে যুদ্ধের যে করুণ দিকটা সেটা তুলে ধরছে, যুদ্ধের সত্যর সঙ্গে তাকে সম্মুখীন করিয়ে দিচ্ছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই হচ্ছে মূল কবিতার আমাদের বিষয়বস্তু। এইটা যদি তোমরা বুঝে যাও, এরপরে কবিতাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। চলো আমরা স্টার্টও করি কিছুটা পড়তে। তো দেখো, তো ফ্রেন্ডস ফার্স্ট লাইন দেখো, ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, প্রথম লাইনটাই। যে আমি তোমাদের বললাম যে এই যে পুরো ঘটনাটা ঘটতে চলেছে, এরপরে যা কিছু ঘটছে প্রত্যেকটাই রিয়ালিটি নয়, এগুলো সব কল্পনা কবির। অর্থাৎ একটা ড্রিম লাইক স্টেটে উনি চলে গেছেন, উনি স্বপ্ন দেখছেন মেবি, বা কোনো ভিজন আসছে ওনার, যেখানে ওনার মনে হচ্ছে যে আউট অফ ব্যাটেল আই এসকেপড। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এসকেপড। কেন এই শব্দটা ব্যবহার করেছেন? যুদ্ধক্ষেত্রটাকে যেন একটা কেজের সঙ্গে তুলনা করেছে, একটা মেটাফোর ইউজ করা হয়েছে এখানে। যুদ্ধক্ষেত্র আর কিছুই না, একটা কেজ, একটা খাঁচা, যেখানে হিংস্র জন্তুদের বেঁধে রাখা হয়েছে, একসাথে ভরে রাখা হয়েছে এক জায়গায় ভরে যখন দিই আমরা হিংস্র জন্তুদের, তারা একে অপরের সঙ্গে লড়াই লেগে যায়, সেটাই যুদ্ধক্ষেত্র। তখন কি করে, তারা সেখান থেকে পালাতে চায়, কিন্তু পালানোর উপায় নেই, কারণ তাদের বেঁধে রাখা হয়েছে। হুইপের ভয়ে তারা পালাতে পারে না সেখান থেকে। কিন্তু আমাদের যে কবি, পালাতে চাইছে সেখান থেকে, এবং সে সফল হয়ে গেছে। তার মনে হলো যে আমি পালাতে পেরেছিলাম সেখান থেকে, আমি পালিয়ে এসেছি যুদ্ধক্ষেত্র থেকে। ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল লং সিন স্কুপড। এবং সেখান থেকে পালিয়ে আমি গেলাম কোথায়? আমি দেখলাম সেখান থেকে আমি একটা বিশাল অন্ধকারময় একটা গভীর টানেলের ভিতর প্রবেশ করে গেছি। প্রোফাউন্ড মানে ডিপ, ডাল শব্দের এখানে অর্থ হবে ডার্ক, অত্যন্ত গভীর এবং অন্ধকারময় একটা টানেল মানে একটা বলতে পারো বিশাল আকারের একটা সুড়ঙ্গ, সেখানে আমি প্রবেশ করে গেছি। এটা কোথায় যাচ্ছে জানো তো? এটা নিজের ভিতরেই প্রবেশ করছে, কনসাস মাইন্ড থেকে আনকনসাস লেভেলে সে চলে যাচ্ছে। এরপরে সে কি করছে? লং সিন স্কুপড। আর এই যে টানেল, এটা বহু বছর আগে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। এই প্রথম এটা বানানো হচ্ছে এরকম নয়, অনেক পুরনো এই টানেল। কিভাবে বানানো হয়েছে এটাকে? থ্রু গ্রেনাইটস। গ্রেনাইট হচ্ছে গ্রানাইট যে শিলা, গ্রানাইট যে পাথর, সেই গ্রানাইট পাথরকে ভেঙে বানানো হয়েছে এই সুড়ঙ্গ। হুইচ টাইটানিক ওয়ার্স হ্যাড গ্রোইন্ড। কে বানিয়েছিল? টাইটানিক ওয়ার্স। টাইটানিক ওয়ার, এই যে ওয়ার্ডটা টাইটানিক, এখানে একটা অ্যালিউশন রয়েছে গ্রিক মাইথোলজির। গ্রিক মাইথোলজিতে টাইটানসরা হচ্ছে সব থেকে প্রাচীন দেবতা বলে, এদের খুব বিশাল আকারের হতো, যেখান থেকে টাইটানিক শব্দটা এসছে অ্যাডজেক্টিভ হিসেবে, মানে বিশাল আকারের, ঠিক আছে, জাইগ্যান্টিক যাকে বলি আমরা। তো এই যে দেবতারা ছিল বিশাল আকারের, এরা বিদ্রোহ করেছিল দেবতাদের বিরুদ্ধে, অন্যান্য দেবতা। তখন যে তিনজন প্রধান দেবতা ছিল, অ্যাপোলো ছিল, আরও দুজন ছিল, জোব ছিল, তারা কি করেছিল? এদের বহিষ্কার করেছিল। ভিনাস ছিল। তো এদের সঙ্গে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতাদের, এবং এই টাইটানদের বিতাড়িত করা হয় স্বর্গ থেকে। তো সেই যুদ্ধের একটা অ্যালিউশন আসছে, যদিও এখানে যে যুদ্ধের কথা বলছে টাইটানিক ওয়ার, সেটা প্রথম বিশ্বযুদ্ধকেই ইঙ্গিত করছে, যে এই যে ভয়ঙ্কর যুদ্ধ, সেই ভয়ঙ্কর যুদ্ধের ফলেই কিন্তু এই বিশাল যে সুড়ঙ্গ, সেটাকে গ্রোইন করা হয়েছে। গ্রোইন করা মানে ফর্মড করা, তৈরি করা হয়েছে। তাহলে এই বিশাল সুড়ঙ্গ তৈরি করেছে কে? ভয়ঙ্কর যুদ্ধে অনেক সময় কি হয়, বোম মারা হয় সেখানে, গোলা বারুদ, ডায়নামাইট মারা হয়, সেই জন্য বিশাল আকারের গোলা বারুদ মারার জন্য সেই সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে সেখানে। সেই সুড়ঙ্গে প্রবেশ করে গেছে যুদ্ধ থেকে পালিয়ে আমাদের কবি উইলফ্রেড আওয়েন। নেক্সট, ইয়েট অলসো
দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড। সেখানে গিয়েও আমি কি দেখলাম, সেখানে গিয়ে আমি দেখলাম যে এনকাম্বার্ড স্লিপার্স, স্লিপার্স মানে কি, ঘুমন্ত ব্যক্তি, অ্যাকচুয়ালি এটা ডেড সোলজার্সদের কথা বলা হচ্ছে এখানে। স্লিপার্স মানে ডেড সোলজার্স। তো মৃত যে সমস্ত সৈনিকরা সেখানে কি করে রয়েছে, এনকাম্বার্ড। এনকাম্বার্ড মানে একে অপরের সাথে ঠাসাঠাসি করে সেখানে রয়েছে। তাহলে নেক্সট দেখো তারা কি করছে সেখানে, গ্রুন্ড, সেখানে গোংরাচ্ছে যন্ত্রণাতে। কিসের এই যন্ত্রণা, হেলের যন্ত্রণা? না, এটা তো হেলের যন্ত্রণা নয়, কারণ তারা তো যুদ্ধক্ষেত্র থেকে চলে এসছে, তাহলে গুলি তো আর সেখানে লাগছে না তাদের গায়ে, তাহলে তারা গোংরাচ্ছে কেন? তাহলে এর উত্তরের পরেই দেবে, দেখো কেন তারা গোংরাচ্ছে। টু ফাস্ট ইন থট, হয়তো এখানে টু ফাস্ট মানে তোমাদের বুঝতে হবে যে কঠিনভাবে তাদের আঁকড়ে ধরেছে। কে আঁকড়ে ধরেছে? থটসগুলো। কোন থটসগুলো? যুদ্ধের যে স্মৃতি এখনও তারা ভুলতে পারেনি, কত ভয়ঙ্কর সেই স্মৃতি। যাদের ফার্স্ট হ্যান্ড নলেজ রয়েছে যুদ্ধ সম্পর্কে, তারা তাদের তো মৃত্যু ঘটে গেছে অলরেডি, তারা হেলে পৌঁছে গেছে সেখান থেকে, কিন্তু সেখানে এসেও সেই স্মৃতি তারা ভুলতে পারেনি। সেই থটগুলো এমনভাবে তাদের মধ্যে, তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, তাদের ব্রেনে ঢুকে গেছে যে সেই হয়তো সেই থট থেকে বেরিয়ে আসতে পারছে না, সেই জন্য গোংরাচ্ছে তারা। অথবা ডেথ টু বি বিস্টার্ড, অথবা মৃত্যু হয়তো তাদের এমনভাবে আঁকড়ে ধরে আছে যে তারা সেখান থেকে নড়াচড়া করতেও পারছে না, এমনভাবে তারা পড়ে রয়েছে যেন মনে তো হচ্ছে এরা সব ডেড বডি, কিন্তু একটা গোঙানির আওয়াজ আসছে সেখান থেকে। কি ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য ভাবো। নেক্সট, হোয়েন আই প্রোবড দেম, যখন সেই বডিগুলোকে আমি একটু দেখতে লাগলাম যে কেউ আবার বেঁচে নেই তো এদের মধ্যে, তাহলে ইনি কি করছেন সেখানে, তাদের প্রোব করছেন। প্রোব করা মানে ওই যে হয়তো তার কাছে বন্দুকটা রয়ে গেছে, সেই বন্দুকের পিছনের অংশ দিয়ে তাদের খোঁচা দিচ্ছেন, প্রোব করছেন, পোক করছেন তাদের রাইফেলটা দিয়ে। তাহলে দেন আই প্রোবড দেম, ওয়ান স্প্র্যাং আপ, সেখান থেকে সেই যে বডিগুলো ঠাসাঠাসিভাবে পড়েছিল, একটা বডি সেখান থেকে লাফিয়ে উঠে পড়ল। সেই বডিটা উঠে পড়ে কি করছে, স্টেয়ার্ড উইথ পিটিয়াস রেকগনিশন ইন ফিক্সড আইজ। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, ফিক্সড আইজ। ফিক্সড আইজ কেন? ফিক্সড আইজ কার হয়? চোখ স্থির হয়ে যায় কখন? ডেড, মৃতদের। মৃতদের চোখ স্থির থাকে। তাহলে এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন কবি যে এটা একটা ডেড বডি, এটা একটা মৃতদেহ, কিন্তু সেই মৃতদেহটাই উঠেছে, তারা হেলে রয়েছে বোঝাই যাচ্ছে। সেই মৃতদেহটা উঠে কি করছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে, এবং দৃষ্টিটা কেমন, দৃষ্টিটা রিকগনিশনের। রিকগনিশন কেন? চিনতে পেরেছে তাকে, এ কে আমরা পরে দেখব, যেন চিনতে পেরেছে এই যে ব্যক্তি ওখানে গেছে, এবং চিনতে পেরে আর কি, পিটিয়াস, করুণা রয়েছে তার দৃষ্টিতে, একে দেখে তার করুণা হচ্ছে, এ চিনতে পেরেছে তাকে, এবং তার দৃষ্টি ফিক্সড দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে সে। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস অ্যান্ড বাই হিজ স্মাইল। আর কি বর্ণনা করছে এই শরীরটার যে তার দিকে তাকিয়ে রয়েছিল, এ দুটো হাত তুলেছে তার দিকে, এমনভাবে দুটো হাত তুলেছে যেন তাকে আশীর্বাদ করতে চাইছে। কি অদ্ভুত! এখানে একটা অ্যালিউশন রয়েছে, আর একটা, সেটা হচ্ছে একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে, সেটা হচ্ছে ক্রুসিফিকশন অফ জিসাস ক্রাইস্ট। জিসাস ক্রাইস্টকে যখন ক্রুসিফাই করা হয়েছিল তারও হাত দুটো এইভাবে তোলা ছিল, গজাল মারা হয়েছিল দু হাতের তালুতে, রক্তাক্ত হয়ে গিয়েছিল তার শরীর। তাহলে এই যে ছবিটা, দু হাত এমনভাবে তুলে আছে ক্রাইস্ট, আর সেখানে তিনি কি বলছিলেন ক্রাইস্টে, যে ফাদার প্লিজ ফরগিভ দেম, দে ডু নট নো হোয়াট দে আর ডুইং, এরা কি করছে তারা, এরা নিজেরাই জানে না, এদের ক্ষমা করে দিন। তাহলে এই যে ক্ষমার বাণী উনি ওখানে দিয়েছিলেন, তাহলে তিনি জগৎকে আশীর্বাদ করছিলেন সেখান থেকে। জগৎ তাকে কি করেছে, ক্রুসিফাই করেছে, কিন্তু তিনি জগৎকে আশীর্বাদ দিচ্ছেন। ঠিক একইভাবে এই যে সোলজারটা, যে ডেড বডিটা যে মারা গেছে, এই মেরেছে তাকে, পরে আমরা দেখব, কিন্তু একে এর শত্রু ভাবছে না, এ যেন আশীর্বাদ করতে চাইছে একে, এবং করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, মুখে আবার একটা স্মাইলও রয়েছে। তাহলে এই যে ডেড সোলজার, এখানে এই কবিতায় তাকে একটা ক্রাইস্ট লাইক ফিগার হিসেবে আঁকা হয়েছে, এখানে আমরা এটুকু বুঝতে পারলাম। নেক্সট, আর তার হ্যান্ডস ডিস্ট্রেসফুল কেন, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস কেন বলেছে? একে তো রক্তাক্ত তার হাত, এবং ক্লান্ত, অবসন্ন, যন্ত্রণা কাতর তার দুটো হাত, কারণ যুদ্ধ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল, তার হাত রক্তাক্ত হয়ে পড়েছিল। এখন সে মৃত, কিন্তু সে ভুলতে পারেনি সেই স্মৃতিকে, তার হাত দুটো যেন
এখনো পর্যন্ত ক্লান্ত হয়ে রয়েছে, অবসন্ন হয়ে রয়েছে, যন্ত্রণা কাতর হয়ে রয়েছে। কত ভয়ঙ্কর দৃশ্য দেখো। সে তখন সেই দুটো হাতকে কষ্ট করে তুলে যেন আশীর্বাদ করছে তাকে, এবং তার মুখে একটা স্মাইলও রয়েছে। এই দৃশ্য দেখে আই নিউ, আমাদের পোয়েট পার্সোনা বলছে, আমি বুঝলাম দ্যাট সুলেন হল, এই সুলেন কি, সুলেন মানে হচ্ছে টেরিবল, গ্লুমি, ডার্ক, এই যে ভয়ঙ্কর অন্ধকারময় জগতে আমি এসে গেছি, এই যে হলটা, বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল, আমি বুঝে গেলাম তার সেই মৃত হাসি দেখে। ডেড স্মাইল এটা একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। আসলে স্মাইলটা ডেড নয়, যে হাসছে সে ডেড। তাহলে ডেড বডির মুখে যে হাসি, সেই হাসিটা দেখে আমি বুঝে গেলাম যে আমরা হেলে পৌঁছে গেছি, নরকে পৌঁছে গেছি আমি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এতটাই রাখবো পার্ট 1-এ। নেক্সট পার্ট 2-এতে আমরা বাকিটা পড়ে নেব। আশা করছি বিষয়টা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে যে কি নিয়ে এই কবিতাটা লেখা হচ্ছে, এর মূল বিষয়টা কি। আর যে 4টে লাইন বললাম, এই 4টে লাইন খুব ভালো করে তোমরা মনে রাখবে। মূল বিষয় এই 4টে লাইনের মধ্যেই আছে। এর সঙ্গে আমরা কাকে কানেক্ট করতে পারবো বলো তো? আমি তোমাদের বলেছিলাম যে কানেক্ট করে করে পড়বে তোমরা এখন। তো এর সঙ্গে তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানকে কানেক্ট করতে পারবে। দেখো, রিলেট করতে পারবে। আর্মস অ্যান্ড দ্য ম্যানে সার্জিয়াস যে ছিল, রাইনা যে ছিল, এদের, রাইনার যে মা, এদের প্রত্যেকের কি ছিল? যুদ্ধ সম্পর্কে একটা রোম্যান্টিক আইডিয়াল ছিল, রোম্যান্টিক আইডিয়ালিজম ছিল। সার্জিয়াস ভাবতো যে যুদ্ধক্ষেত্র হচ্ছে সাহস, শক্তি, সামর্থ্য প্রদর্শন করার একটা জায়গা। যেমন ক্লাসিক্যাল এজে যে নাইটরা থাকতো, তারা যেমন সিভ্যালরাস জার্নিতে বেরোতো, তেমনই আমরাও তরোয়াল নিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের কারেজ দেখানোর জন্য যাচ্ছি। সেটা একটা রোম্যান্টিক জায়গা। আর ব্লান্সলি ঠিক এর বিপরীত, কারণ তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল যুদ্ধের। সে যুদ্ধের ভয়াবহতা জানতো, যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই সে কখনোই রোম্যান্টিসাইজ করেনি। তো আমরা এরকম বলতে পারি, এই যে সোলজারটা যে অলরেডি মারা গেছে, সে তখন বলছিল যে আমি যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছিলাম, আমি সৈন্যদলে যোগ দিয়েছিলাম ওই সার্জিয়াসের মতন রোম্যান্টিক আইডিয়ালিজম নিয়ে। এখন আমি ব্লান্সলি হয়ে গেছি, কারণ যুদ্ধের যে ভয়াবহতা তার সঙ্গে পরিচিত হয়ে গেছি। তাই আমার ইচ্ছা ছিল যে এই যে যুদ্ধের ভয়াবহতার বিষয়টা, সেটা আমি সমাজে যাব, সমাজে গিয়ে শত শত সার্জিয়া, শত শত রাইনা সমাজে ঘুরে বেড়াচ্ছে রোম্যান্টিক আইডিয়া নিয়ে যুদ্ধের, তাদের প্রত্যেককে গিয়ে আমি জানাবো আসল সত্যটাকে। সেই হ্যামারিংটা আমাকে করতে হবে সেখানে গিয়ে ব্লান্সলি হয়ে। একটা ব্লান্সলি হয়ে সেখানে না গেলে কে তাদের বলবে যে যুদ্ধ কোনো আইডিয়াল প্লেস নয়? কিন্তু এটা সে করতে পারলো না, তার আগেই তার মৃত্যু হয়ে গেল। এই সত্যটাই জানাচ্ছে আমাদের এই কবিকে, উইলফ্রেড আবেনকে, হেলেতে এই যে ডেড সোলজার্সে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এতটাই রাখছি। অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টে ব্লেসড।